ভোটের সময় ঘনিয়ে আসে ১৬১ উপজেলায় জমজমাট প্রচারণা। শেষ সময়ে অভিযোগ পাল্টা অভিযোগে ছড়াচ্ছে উত্তাপ। তাপপ্রবাহের পর কয়েক জেলায় স্বস্তির বৃষ্টি। টাঙ্গাইল ও গাজীপুরে বজ্রাঘাতে প্রাণ হারালেন ৩ জন। নোয়াখালীর বেগমগঞ্জে ফুটপাতের পর 4 লেন সড়কেও দোকান বসাচ্ছে প্রভাবশালীরা। চলছে ভাড়ার নামে চাঁদাবাজি, বাড়ছে যানজট। মাছ, তরকারি, ফল, সবজি এগুলো রাস্তার উপরে চলছে, অথচ বাজার খালি। সন্ধ্যার পরে যেহেতু চাঁদা নেয় ওরা, চাঁদার কারণেই কিন্তু এদেরকে আসলে ওইভাবে উঠানো সম্ভব না। নাব্য সংকটে নেত্রকোনার 1.5 শতাধিক নদ নদী দখল দূষণে পরিণত হয়েছে খালে। খনন কাজে স্থানীয়দের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের সময় ঘনিয়ে আসায় প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, সহিংসতাও বাড়ছে। সকাল থেকেই কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন, উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন। এলাকা জুড়েই নির্বাচনী আমেজ। যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা, চান শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভোট। আগামী 21 মে দ্বিতীয় ধাপে 161 উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। এরপর 112 উপজেলায় তৃতীয় ধাপের ভোট হবে 29 মে। আমরা প্রচারণার খবর জানবো। নেত্রকোনায় যাচ্ছি, সহকর্মী কামাল হোসাইন অপেক্ষা করছেন। কামাল, 3 উপজেলায় তো ভোট হবে। এখানে ভোটের আগে যে সার্বিক পরিবেশ, প্রচারণা কেমন দেখছেন জানাবেন। দেশটি নেত্রকোনার দ্বিতীয় ধাপে 3টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে নেত্রকোনা সদর, বারহাট্টা এবং পূর্বজেলা উপজেলায় নির্বাচন হচ্ছে দ্বিতীয় ধাপে। কিন্তু এখন পর্যন্ত আসলে শেষ মুহূর্তে যত নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, উত্তেজনা কিন্তু বাড়ছে। গতকাল বিকেল 5টার দিকে পূর্বজেলা বাজারে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। একজন প্রার্থী এটিএম ফয়জুল বাড়ি জুয়েলের বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঠিক 9:30টার দিকে আবার কিছু দোকানপাটে ককটেল ফুটিয়ে তারপর হামলার সংবাদ আমরা পেয়েছি। দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হয়েছে এবং ওই হামলার পরপর কিন্তু স্থানীয় প্রশাসন বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহ 3 জনকে আটক করেছে। এছাড়া পূর্বজেলার উপজেলায় রাত 9:30-10টার দিকে নির্বাচনী যে কার্যালয়, 2-3টি কার্যালয়ে হামলার সংবাদ আমরা পেয়েছি। এসব ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশ তদন্ত করছে। আপনাকে জানিয়ে রাখি যে পূর্বজেলা উপজেলায় কিন্তু এখন পর্যন্ত যে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে স্থানীয় সাংসদ যে আছেন আহমদ হোসেন, তিনি একজনকে সমর্থন করেছেন। একজনকে সমর্থন করার পর থেকেই মূলত এই সংঘাত সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে। স্থানীয়রা যে বিষয়টি জানিয়েছেন যে আসাদুজ্জামান নয়ন, যাকে স্থানীয় সাংসদ সমর্থন করেছেন, তিনি আসলে বিএনপির প্রার্থী। এর আগে বিএনপিতে ছিল, সেখান থেকে এসে প্রার্থী হয় এবং স্থানীয় সাংসদ ওনাকে সমর্থন করায়। কিন্তু ওই যে অন্য যে আওয়ামী লীগের প্রার্থী আছে, তারা আসলে মেনে নিতে পারছেন না। তাদের কারণেই সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটছে। শুনছিলাম আমরা। ধন্যবাদ কামাল। এদিকে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের শেষ সময়ে কোথাও কোথাও পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ ছড়াচ্ছে। ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী থাকায় বিভিন্ন উপজেলায় বিভক্ত হয়ে পড়েছেন তৃণমূলের নেতাকর্মীরা এবং ভোটারদের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে আগামী 21 মে নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুরে ভোট গ্রহণ। শেষ সময়ে কর্মী সমর্থকদের নিয়ে বিরামহীন প্রচারণা প্রার্থীদের। সাপাহার উপজেলায় চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এতে বিভক্ত হয়ে পড়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। সহিংসতার ঘটনাও ঘটেছে। আমাদের অবস্থা অনেক ভালো হওয়ার কারণে প্রতিপক্ষ বিভিন্ন জায়গায় হুমকি ধমকি দিচ্ছে এবং এই হুমকির কারণে
ভয়ভীতি দেখায় মানুষকে দমন করার চেষ্টা করছে। কোনো প্রার্থী যদি এই ধরনের কোনো কথা বলে থাকে এটা মিথ্যা। এই মিথ্যা আমি জানি এই মিথ্যা দিয়ে আমাদের কোনো ক্ষতি সে করতে পারবে না। পোরশা ও নিয়ামতপুরেও চেয়ারম্যান পদে লড়ছেন ক্ষমতাসীন দলের একাধিক নেতা। কর্মী সমর্থকরা বিভক্ত হয়ে পড়লেও প্রার্থীরা বলছেন ভোট সুষ্ঠু হলে দলীয় ঐক্যে প্রভাব পড়বে না। জনগণের প্রতিনিধি হয়ে জনগণের সাথে মিশে থাকতে পারি 5 বছর, এটাই আমার প্রত্যাশা এবং সার্বিক উন্নয়ন করার চেষ্টা তো অবশ্যই ইনশাল্লাহ আমি করব। আমরা 4 জনই একই দলের মানুষ, কিন্তু জনগণকে যে ভালোবাসবে তাকে জনগণ ভোট দেবে, আর তাতে কিন্তু বিশৃঙ্খলা হবে না ইনশাল্লাহ। আমি যতটুকু মানুষের কাছাকাছি যেতে পেরেছি, আমার বিশ্বাস যে মানুষ এলাকার মানুষ কখনো আমাকে ফেলবে না। আমরা চাই মা এখানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন বিগত দিনও যেভাবে হয়েছে আগামীতে সেটা হবে, এটা আমরা বিশ্বাস করি। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাচনেও চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতারাই একে অন্যের প্রতিদ্বন্দ্বী। এতে মাথাচাড়া দিয়ে উঠেছে দলীয় কোন্দল, পাল্টাপাল্টি নানা অভিযোগ প্রার্থীদের। কালো টাকার যেভাবে ছড়ি চলছে এবং অস্ত্রশস্ত্র সহ আমার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীদেরকে হুমকি ধমকি দিচ্ছে। হুন্ডা প্রতীকের প্রার্থী বাচ্চু সাহেব সহ ওনার কিছু সঙ্গপাঙ্গ যারা রয়েছে তারা বিভিন্ন জায়গায় হুমকি ধামকি দিচ্ছে, তারা নাকি ভোট কেটে নিবে। ভোলা সদর উপজেলা নির্বাচনের প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে ছুটে বেড়াচ্ছেন পাড়া মহল্লায়। চেয়ারম্যান পদে লড়ছেন 3 জন। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন তারা। আমি ভবিষ্যতেও যদি উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হইতে পারি, যে অসমাপ্ত কাজ আছে সেগুলি সম্পূর্ণ করুন। বলার শিক্ষার ক্ষেত্রে আমাদের যে পিছিয়ে পড়া অবস্থান, এই অবস্থানকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। ভোটারদের প্রত্যাশা শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন। সুস্থ নির্বাচন চাই, আর সঠিকভাবে যে আমরা ভোটটা দিতে পারি। কোনো মারামারি এরকম কোনো ভিটাভিটি চাই না। আমাদের আশা রাস্তা উন্নয়ন হোক, আমাদের বাজার ঘাটার উন্নয়ন হোক, যোগাযোগ ব্যবস্থা আরও সুন্দর হোক। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। জাহিদ হাসান, যমুনা নিউজ। তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি, তপ্ত প্রকৃতিতে শীতলতা বইছে। 48 ঘন্টা হিট অ্যালার্ট শেষে মুষলধারে বৃষ্টি নামে গাজীপুরে, আর সাথে ছিল মেঘের গর্জন, দমকা হাওয়া। এতে প্রশান্তি নেমে আসে জনজীবনে। হবিগঞ্জের কয়েক জায়গায় প্রথমে গুড়ি গুড়ি বৃষ্টি হয়, পরে তা মুষলধারেই ঝরেছে এবং প্রকৃতিতে এতে শীতলতা নেমে আসে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, 20 মের পর বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরির সম্ভাবনা আছে। প্রচণ্ড তাপদাহ গেছে। এই বৃষ্টির কারণে যারা ছোট বাচ্চা আছে, বৃদ্ধ আছে, তাদের জন্য খুবই উপকার হয়েছে। প্রচুর গরম ছিল, আজকে ভোর থেকে বৃষ্টি হচ্ছে, আমরা আসলে খুব শান্তি পাচ্ছি। এই বৃষ্টিটা হওয়া খুবই দরকার ছিল। হবিগঞ্জে যাচ্ছে এ পর্যায়ে আমাদের সহকর্মী প্রদীপ দাস সাগর অপেক্ষা করছেন। সাগর, আজ আসলে হবিগঞ্জের আবহাওয়া কেমন দেখছেন সেটি জানতে চাচ্ছি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, নিশ্চয়ই সেটি জনমনে স্বস্তি এনেছে। অবশ্যই আসলে জনমনে খুবই স্বস্তি বিরাজ করছে, কারণ গত কয়েকদিনে যে তীব্র তাপদাহ ছিল সেটিতে আসলে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। বিশেষ করে বয়স্ক এবং শিশুরা চরম ভোগান্তিতে ছিল, সেটি থেকে আসলে আজ ভোর থেকে মুক্তি মিলেছে এবং ভোর থেকে থেমে থেমে আসলে বৃষ্টিপাত হচ্ছে। কখনো হালকা বৃষ্টিপাত হচ্ছে, মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতটি আসলে এই অঞ্চলের জন্য কাঙ্ক্ষিত বৃষ্টি। কারণ এই আপনারা নিশ্চয়ই জানেন যে এটা আসলে হাওড় অধ্যুষিত এলাকা, হাওড় এবং চা বাগান রয়েছে। হাওড় এই তীব্র তাপদাহে কিন্তু হাওড় একেবারে শুষ্ক ছিল, যেখানে দেশীয় মাছের যে প্রজনন সেটিও আসলে একেবারে বন্ধ ছিল। তো এখন এখানকার যারা সাধারণ মানুষ হাওড়বাসী আছেন, যারা মৎস্যজীবী আছেন, তারা যে প্রত্যাশা করছেন এই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে হাওড়ে পানির যে প্রবাহ সেটি স্বাভাবিক হবে এবং দেশীয় মাছের যে প্রজনন সেটি বাড়বে। পাশাপাশি বাগানেও আসলে এই বৃষ্টি অনেক স্বস্তি এনেছে, কারণ তীব্র তাপদাহে বাগান যথেষ্ট আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, সেটি থেকেও তারা হয়তো রক্ষা পাবে। তো সবকিছু মিলিয়ে আসলে এই বৃষ্টি হবিগঞ্জের সাধারণ মানুষের মধ্যে কি স্বস্তি এনে দিয়েছে বৃষ্টি। অনেক ধন্যবাদ, আপনি বিস্তারিত করে জানাচ্ছিলেন প্রদীপ। স্বস্তির বৃষ্টি হলেও টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রাঘাতে আজ 2 কৃষক নিহত হয়েছেন। সকালে উপজেলার নোয়াবাড়ি এলাকায় প্রাণহানি হয়। নিহতরা হলেন আব্দুল হোসেন ও আমির হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে তারা মাঠে ধান কাটছিলেন, এতে করে বজ্রপাত শুরু হলে 2 জনই আহত হয়। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত 2 জনের বাড়ি দিনাজপুরে, 1 জন মারা গেছেন।
রাঙামাটির লংগদুতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে 2 জন নিহত হয়েছেন। তারা হলেন বিদ্যাধন চাকমা ওরফে তিলক এবং ধন্যমণি চাকমা। এর মধ্যে বিদ্যাধন ইউপিডিএফ সদস্য হিসেবে পরিচিত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে মনপুদি এলাকার একটি ঘরে কয়েকজন অবস্থান করছিলেন। এ সময় সন্ত্রাসীরা ঘরটি ঘেরাও করে গুলিবর্ষণ চালায়। এতে করে ঘটনাস্থলে 2 জন মারা যান। মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রওনা দিয়েছে পুলিশ। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। সাতক্ষীরার তালায় ধান বোঝাই ট্রাক উল্টে 2 শ্রমিক নিহত হয়েছে, 2 জন আহত হয়েছেন। ভোরে খুলনা পাইকগাছা সড়কের হরিশদ চন্দ্রকাটি এলাকায় এই ঘটনা ঘটে এবং নিহতরা হলেন খুলনার কয়রার মনিরুল ইসলাম, সাইদুল গাজী। পুলিশ জানিয়েছে, মাসখানেক আগে ধান কাটতে একদল শ্রমিক গোপালগঞ্জে যায়। সেখান থেকে ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে যায়। ঘটনাস্থলে 2 জন নিহত হন আর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধান কেটে গেছিল, ধান কেটে আসার সময় ধানের ট্রাক উল্টে যেয়ে এইভাবে অ্যাক্সিডেন্ট ঘটে। ধানের ট্রাক নিয়ে আসি ওই সাইডে দিয়ে গাড়ি পাল্টি গেছে। লুজ বালির ভিতর ট্রাকের সামনে বাম সাইডে সামনের চাকা যাওয়ার সময় বাম দিয়ে যাওয়ার সময় ঢোকা গেছে, লুজ বালির ভিতর পড়ে উল্টে গেছে। 2 জন মারা গেছে। একজনের নাম আছে মনিরুল, একজনের নাম সাইদুল গাজী, বাড়ি আছে কয়রা। ফুটপাতের পর নোয়াখালীর বেগমগঞ্জে দখল হয়ে যাচ্ছে 4 লেন সড়ক। অভিযোগ, অবৈধ দোকানপাট বসিয়ে চাঁদা আদায় করছে একটি মহল। আর এ নিয়ে বিপাকে স্থায়ী ব্যবসায়ীরা। চলাচলকারীরা ঝুঁকি নিয়েই হাঁটছেন আর সাথে সড়কের যানজট তো আছে, যদিও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে কর্তৃপক্ষ। ফুটপাতে দীর্ঘদিন ধরে থাকা এসব দোকান ধীরে ধীরে স্থায়ী অবকাঠামোর রূপ নিয়েছে। তার উপর আছে বাস ট্রাকের অবৈধ পার্কিং। এতে চলাচলে জায়গা কমেছে পথচারীদের। নোয়াখালীর চৌমুহনী, চৌরাস্তা আর বাংলা বাজারে এর ফলে বেড়েছে যানজট। মূল ফুটপাত দখল হয়ে গেছে, এখন 4 লেনটাও দখল হওয়ার কথা। এখন আমরা কেমনে হাঁটি, কেমনে হাঁটবো? এখন গাড়ি করে চলে, আমরা তো হাঁটতে সমস্যা হচ্ছে। রাস্তার অর্ধেক পর্যন্ত এখানে 2 লেনের একটা রাস্তা, ওই পাশে 2 লেন আছে, ওই সাইডেরও 2 লেনের 1 লেন বন্ধ, এই সাইডেরও 1 লেনের বেশি বন্ধ। মাছ, তরকারি, ফল, সবজি এগুলো রাস্তার উপরে চলছে, অথচ বাজার খালি। এগুলোর জন্য আরো বাজার সম্প্রসারণ করুক। 4 লেন সড়কের 2 লেনই অবৈধ দখলদারদের কবলে। বাজারের স্থায়ী ব্যবসায়ীদের অভিযোগ, ফুটপাতে থাকা 1000-এর বেশি দোকান থেকে প্রতিদিন চাঁদা তোলে প্রভাবশালীরা। দখল সত্ত্বের জন্য 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত নেওয়া হয় অগ্রিম। মাসিক ভাড়া 5 থেকে 10,000 টাকা। সন্ধ্যার পরে যেহেতু চাঁদা নেয়, ওরা চাঁদার কারণেই কিন্তু এদেরকে আসলে ওইভাবে উঠানো সম্ভব না। এখানে রিক্সা চাঁদা উঠতেছে, গাড়ি দাঁড় করায়, বাসের চাঁদা উঠতেছে, গাড়ি দাঁড় করার, ট্রাকের চাঁদা উঠতেছে, গাড়ি দাঁড়াইলে তো চাঁদা উঠবে। মাসে কোটি কোটি টাকা চাঁদা উঠে। এই চাঁদার ভাগ প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ কেউ বাদ যায় না। অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না দখলদার আর কথিত চাঁদাবাজরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, শিগগিরই নেওয়া হবে কঠোর পদক্ষেপ। আমাদের কাছে যেহেতু কন্টিনিউয়াস এরকম তথ্য আসে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ইতিমধ্যে কথা বলেছি। আমরা যদি পুলিশ সুপার মহোদয় বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ ফোর্স এবং সাপোর্ট পাই, তাহলে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ উপজেলা প্রশাসন বড় ধরনের এই প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব। অবৈধ দখলদারদের কোনো তালিকা নেই উপজেলা প্রশাসনের কাছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দখল দূষণের পাশাপাশি খননের অভাবে নাব্য সংকটে নেত্রকোনার 1.5 শতাধিক নদ নদী। এতে প্রতি বছর আগাম বন্যার হুমকিতে পড়ে হাওরের 41,000 হেক্টর জমিতে বোরো ফসল। খেতে সেচ সমস্যা সহ নানা সংকট তো রয়েছে। এরই মধ্যে একটি নদীতে খননের কাজ শুরু হয়েছে, তবে বাধা দিয়েছেন স্থানীয়রা। পূর্বধলার সোয়াই নদী, বিশ্বাস করা কঠিন, একটা সময় এখানে চলতো পণ্যবাহী নৌযান, এখন চলে গেছে স্থানীয়দের দখলে, পরিণত হয়েছে খালে। হাজার মনি নৌকা আসতো, আমরা আমাদের পিতামাতা মুরব্বীদের কাছ থেকে জেনেছি এবং দেখেছি। ভূমিদস্যুরা তারা বিভিন্ন জায়গায় বিল্ডিং ঘরবাড়ি করে যে অবস্থা করছে, কাজ এখন বাধাগ্রস্ত। প্রতি কিছু বলতে গেলেই এই হাইকোর্ট দেখাচ্ছে, ওইখানে ধরছে, ওইখানে ধরছে। 47 কোটি টাকা ব্যয়ে নদীর 46 কিলোমিটার অংশ খনন চলছে, তবে স্থানীয়দের বাধায় শ্যামগঞ্জ বাজার এলাকায় বন্ধ রয়েছে কাজ। আমাদের এখানে কোনো পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, মানে একটু বৃষ্টি হইলেই বাজার প্লাবিত হয়ে যায়। কিছু স্বার্থান্বেষী মহল এটা বাধাগ্রস্ত করতে চাইতেছে, এটা যেন কোনো অবস্থাতেই বাধাগ্রস্ত করতে না পারে। যদি খনন না হয়, এই শ্যামগঞ্জ বাজার বন্যা এসে
পানি বাজার প্লাবিত করবে। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আশা খনন শেষে মিলবে সেচ সুবিধা, কাটবে আগাম বন্যা থেকে ফসল রক্ষার দুশ্চিন্তা, বাড়বে মাছের উৎপাদনও। সরকারি একটা কাজ বাস্তবায়ন করছে, আমাদের জায়গার প্রয়োজন রয়েছে। আমরা ইতোমধ্যে যারা অবৈধভাবে খাল এবং নদীকে দখল করে রেখেছিল তাদেরকে আমরা নোটিশ প্রদান করেছি। জেলা প্রশাসক জানালেন, কৃষিতে সেচ সুবিধা নিশ্চিতে আরও 25টি নদী খননের প্রস্তাব পাঠানো হয়েছে, অপেক্ষায় আছেন বরাদ্দের। খুব শীঘ্রই এটি যদি অ্যাপ্রুভাল হয়ে আসে আমরা সেকেন্ড ফেজে এই কাজটা শুরু করতে পারবো এবং সেখানে এই জেলারই 25টি ছোট খাল, বিল, নদী এগুলোর প্রস্তাব দেওয়া আছে। নেত্রকোনার 10 উপজেলায় ছোট বড় মিলিয়ে 1.5 শতাধিক নদ নদী রয়েছে। দখল দূষণের পাশাপাশি নাব্য সংকটে বেশিরভাগই এখন মৃতপ্রায়। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। খুলনায় বেসরকারিভাবে লিজ নেওয়া পাটকলগুলো আশানুরূপ সাফল্য দেখাতে পারেনি বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। সকালে খুলনার খালিশপুরে বিভিন্ন বেসরকারি পাটকল পরিদর্শন করেন তিনি। মন্ত্রী বললেন, লিজের শর্ত অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে পাটদ্রব্য উৎপাদন হয়নি, দক্ষ কর্মীদের দিতে পারেনি কর্মসংস্থানও, তাই এ বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে পারে মন্ত্রণালয়। এছাড়া বন্ধ পাটকল এলাকায় অর্থনৈতিক জোন করার বিষয়টিও বিশেষভাবে বিবেচনায় আনা হবে বলে জানিয়েছেন জাহাঙ্গীর কবির নানক। যারা এই মিলগুলি লিজ দিয়েছেন এক একটি শিল্প কলকারখানা করার জন্য, তারা আশানুরূপ কোনো ফলাফল দিতে পারে নাই। এটা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। লালমনিরহাটে তৈরি হলো দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম রেলের টার্ন টেবিল। চলতি মাসের শেষ দিকে এটি উদ্বোধন হওয়ার কথা এবং রেলের টার্ন টেবিল চালু হলে উল্টো দিকে ট্রেন চালাতে হবে না, চাকার ক্ষয়ও কমবে, দুর্ঘটনার ঝুঁকিও কমে যাবে। এটি টার্ন টেবিল, 14 টন ওজনের একটি ব্রিজ, রয়েছে সীমানা প্রাচীর, মাঝে আরসিসি ঢালাই, এর ওপরে ট্রেনের ইঞ্জিন ও কোচ তুলে ঘোরানো হয়। লালমনিরহাট রেল স্টেশনের আধা কিলোমিটার উত্তর পূর্বে 9 শতক জমিতে এটি নির্মিত। 350 টন ভার বহনে সক্ষম এটি। তৈরিতে ব্যবহৃত হয়েছে একটি রোলার থ্রাস্ট বিয়ারিং, 8টি এক্সেল বিয়ারিং, অব্যবহৃত রেল লাইন, ট্রেনের 4টি চাকা সহ নানা যন্ত্রাংশ। টার্ন টেবিলে ইঞ্জিন যদি ঘোরানো যায়, ঘোরানো হলে সহজভাবেই হেডটা সামনে রেখে গাড়ি চলাচলের ক্ষেত্রে এলএমদেরও সেই সুবিধা হবে লাইন এবং সিগন্যাল দেখতে। দেখা যাচ্ছে একটা বগিডলি চেঞ্জ করতে আমাদের সারাদিন লেগেছে, এমন হয়ে গেছে যে রাত 2টা-3টা বেজে গেছে, আবার অনেক সময় ভোরও হয়ে গেছে। সেক্ষেত্রে এখন আমরা খুব সহজে এবং অল্প সময়ে আমরা এই বগিডলিগুলো ঘুরাতে পারবো। ঢাকামুখী যে ট্রেনগুলো এখন আপনি দেখতেছি প্রায় 4টা ট্রেন চলতেছে, ইঞ্জিন চলতেছে, এগুলা সঠিকভাবে যাওয়া আসা করবে এবং রেলের হয়তো অনেক সাশ্রয় হবে। ব্রিটিশ আমলে লালমনিরহাটে টার্ন টেবিলটি তৈরি হয়, দীর্ঘ সময় সচল ছিল। 1993 সালের দিকে তা নষ্ট হয়ে যায়। এরপর থেকে ইঞ্জিন না ঘুরিয়ে উল্টোভাবে ট্রেন চলছে। এতে চালকদের ট্রেন চালাতে নানা সমস্যা হচ্ছে, ক্ষয় হচ্ছে চাকা, রয়েছে দুর্ঘটনার ঝুঁকিও। আমরাও যারা দূরপাল্লার ট্রেন কাজ করি, বিশেষ করে 3000 সিরিজ, এটা আসলে লং রুট কাজ করতে খুবই সমস্যা হয়, যাতে আমাদেরও এখানে ইঞ্জিন আমরা ঘুরাইতে পারি। এটা জরুরি উদ্বোধন করা দরকার, কারণ আগে যেভাবে ট্রেন পিছন দিক দিয়ে ঠেলে নিয়ে যেত ইঞ্জিন, অনেক দূরে যাওয়া, আবার ওইটাকে সামনে নিয়ে আসতো, সেইটাতে আমাদের ভয়ভীতি অনেক থাকতো। এখন সেই ভয়ভীতিটা অনেকটা কেটে যাবে। রেলওয়ে বলছে, নতুন টার্ন টেবিলের কার্যকারিতা সফলভাবে যাচাই করা হয়েছে। চলতি মাসের শেষ ভাগে এটি উদ্বোধনের আশা রয়েছে। চালক যেদিকে থাকবে, ইঞ্জিনের গতিপথও যেন সেই দিকেই হয়, এতে চালকের সিগন্যাল দেখতে সুবিধা হয় এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা হ্রাস পায়। আর কোচ ঘুরানোর কারণ হচ্ছে যে কোচের উভয় পাশের চাকার ক্ষয় যেন সমান হারে হয়, এটা নিশ্চিত করার জন্য কোচ ঘুরানো হয়। টার্ন টেবিলটি নির্মাণে ব্যয় হয়েছে 25 লাখ টাকা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।